আহ, প্রথমে ধন্যবাদ জানাই সাবিদিন ভাইকে এবং বাংলাদেশ স্টাডি ফোরামকে আমাকে আজকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আহ, এই তো তো আজকে বিষয় হচ্ছে গিয়ে ফ্যাসিবাদের বিলোপ ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোন পথে। তো প্রথমে বলতে চাই আমি অতটা সুবক্তা যে তা না। হ্যাঁ, আমার কথা তখনই বের হয়ে আসে যখন দেখা যাচ্ছে যে আমি যখন একটা রেজিস্ট্যান্স ফেস করি, বা যখন আমি দেখি যে মানুষ যখন সমস্যায় পড়ে, বিপদে পড়ে। তো আমি সেই আমার অভিজ্ঞতাগুলোই আসলে তুলে ধরবো যে আসলে কী ধরনের সমস্যাগুলো দিয়ে আমরা যাচ্ছি। এবং আমি প্রথমেই যেটা বলতে চাইবো যে আপনারা যদি খেয়াল করেন, এই যে সাউথ এশিয়াতে ইন্ডিয়া, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং নেপাল, এই কয়টা দেশে কিন্তু এক ধরনের প্রোটেস্ট রেভলিউশন এর মধ্যে দিয়ে গেছে, ম্যাসিভ প্রোটেস্ট এবং রেভলিউশন আপরাইজিংয়ের মধ্যে দিয়ে গেছে। এবং এই চারটা দেশের মধ্যে সবচাইতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্রুটাল যে অ্যাকশনটা নিছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশি স্টেট কতটা ব্রুটাল, মানে অন্য তিনটা থেকে যদি আপনি কম্পেয়ার করেন, যখন গিয়ে ম্যাসিভ, যখন আপনি যদি কম্পেয়ার করেন যে প্রোটেস্টগুলোর ক্ষেত্রে, এবং ওই স্টেটের কিন্তু এখনও কিন্তু চেঞ্জটা কিন্তু আসে নাই, বা আমরা কিন্তু এখনও কিন্তু ওই স্টেটকে কিন্তু অ্যাকাউন্টেবল করতে পারতেছি না। আমি যেই এক্সপিরিয়েন্সটা করতেছি এখন পর্যন্ত, জুলাই পরবর্তী সময়ে যে ইন্টেরিমের আমলটাও দেখতেছি কিংবা নতুন সরকারের আমলটাও যে দেখতেছি, আমাদের স্টেট কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগের মতো সেই ব্রুটাল রয়ে গেছে, অনেক নিষ্ঠুর রয়ে গেছে। এবং তারা হয়তো বা এখন হয়তো বা পারতেছে না ওইভাবে, কিন্তু সময় পেলেই তারা কিন্তু আবার আগের মতো একই রকম আচরণ করবে। এবং এটা এখনও পর্যন্ত এটাকে কিভাবে আসলে স্টেটকে এই জায়গা থেকে কিভাবে এনে নাগরিক ফ্রেন্ডলি করা যায়, এই জায়গাটা কিন্তু আমরা এখন আসতে পারি নাই। তো আমি যেটা ফ্যাসিবাদের আমল, আমার যখন আমি বুঝতে পারি যে আসলে কি হচ্ছে, সেটা হচ্ছে 2013 সালে। তখন একই সাথে গণজাগরণ মঞ্চ এবং শাপলা চলতেছে। তো তখন যেটা হয় আর কি, আমি যদিও গণজাগরণ মঞ্চে গিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড রেহানা হাসান ও শাপলাতে মারা যায়। এবং মারা যাওয়ার পরে যেটা দেখি যে এই জিনিসটা যখন পুরোপুরি ডিনাই করা হচ্ছে একদমই, যদিও আমি শাপলার যে দাবিগুলো বা ওগুলোতে আইডিওলজি সাবস্ক্রাইব করি না, কিন্তু ও যেভাবে মারা গেছে এবং মারা যাওয়ার পরে হাসপাতালে সকালবেলা যাওয়ার পরে দেখি যে কেউ নাই, আন্টি একা দৌড়দৌড়ি করতেছে। আমরা আসছি, আমি আব্বু আম্মু, আমি গিয়েছি এবং খুব কষ্ট করে ওখান থেকে লাশটা অনেক কিছু মুচলেকা দিয়ে ছাড়াই নিতে হয়েছে। এবং কোনো ধরনের যে এখানে যে পুলিশি যে হামলা হয় নাই, ওইভাবে কাগজপত্র রেডি করেই নিতে হয়েছিল, এরকম একটা সিচুয়েশন। এবং আমার ওই সময় হাসপাতালে ওই লাশটা টানার মতো কেউ ছিল না। তো ওই সময় আমি প্রথম বুঝতে পারি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। ওই সময় আমার কোনো ধরনের রাজনৈতিক সচেতনতা ছিল না। ওই সময় আমার প্রথম আসলে ধাক্কাটা লাগে। তো যখন জুলাই শুরু হলো, তো তখন দেখি যে ছাত্ররা যখন বিপদে পড়ছে। আমার অ্যাক্টিভিজম ক্যারিয়ার শুরু হয় 2019 সাল থেকে অ্যাজ এ এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট। এরপর আমি নারী এবং অন্যান্য সংখ্যালঘু কমিটির জন্য অ্যাক্টিভিজম করি, বা তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়া, স্পেস ক্রিয়েট করা, এই ধরনের কাজগুলো করি। কিন্তু যখন জুলাই শুরু হয়, তখন দেখা যায় যে যখন আমি দেখি যে ছাত্ররা বিপদে পড়েছে, তখন তাদের সাথে যখন আমার কানেকশন হয়, তখন আমি বুঝতে পারি যে সিমিলার সিচুয়েশন হবে। যে 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা ঘটেছে, যেভাবে আর কি পুলিশ অ্যাটাক করেছে, সেটা মানে আগেই বোঝা যাচ্ছিল। তো এরপরে ছাত্রদের সাথে যখন যুক্ত হই, কানেকশন থাকে এবং তাদের সমস্ত তথ্য, আমি যেটা করতাম যে তথ্যগুলো বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন অ্যাম্বাসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাস অন করতাম, বা কীভাবে ক্রাইসিসগুলো রেসপন্স করা যায় ওগুলোর হেল্প করতাম। তো 26 জুলাইতে যখন হান্নান, রিফাত এবং মাহিন এবং ছাত্রদলের আব্দুল গাফফার যখন ডিবি দ্বারা প্রায় অপহরণের শিকার হইতে যাচ্ছিল, ওই সময় দেখা যাচ্ছে যে তাদেরকে এম্বাসির মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে রাখার ব্যবস্থা করি। এবং এটার পরে দেখা যায় যে সেফ হাউসের মধ্যেও দেখা যাচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিক জুলকারনাইন সায়েরের মাধ্যমে ওয়াহিদ সাহেবের বাসায় ছিল তারা। ওইখানে 2 তারিখ রাতে তাদেরকে জোরপূর্বক ওয়ান ডিমান্ড দেওয়ানোর চেষ্টা করা হয়। ওই ক্রাইসিসটাও আমি হ্যান্ডেল করি। এবং হান্নানরা তখন বেশ ভানারেবল সিচুয়েশনে ছিল,
যে তাদেরকে জোরপূর্বক ওখানে হচ্ছে কি ওয়ান টিম এক দফা দেওয়ানোর চেষ্টা করানো হচ্ছিল, কারণ পরের দিন 3 তারিখে সেনাদের মিটিং ছিল, এখানে একটা বিষয় ছিল। তো তারপরে ওখান থেকে আমরা ফেমিনিস্ট ফ্রেন্ডদের মাধ্যমে পরের দিন তাদেরকে সরায় নেওয়া হয়। এখানে অনেক গল্প আছে, আমি এত গল্প বলে মানে হচ্ছে লং করব না। তো জুলাই হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমরা যেটা আসলে জুলাইতে তো আমরা সবাই মিলে, হ্যাঁ জুলাইতে তো আমরা সবাই মিলে এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিলাম এবং তাকে তাড়ালাম। কিন্তু তাড়ানোর পরে যেখানে আসলে জুলাইয়ের পরবর্তী যে সমস্ত যে পুনরায় যে আমরা যে রাষ্ট্রে যে সবার নাগরিক হয়ে ওঠা, নাগরিক সুবিধা সবার সমান সুবিধা ভোগ করা, এবং আমরা যে একটা বৈষম্যহীন যে একটা বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, ওটা কিন্তু সব স্টেক হোল্ডারদের, জুলাই সব স্টেক হোল্ডারদের সমঝোতায় হওয়ার কথা। সেটা আমরা দেখলাম যে 5 তারিখ রাত থেকেই আসলে কিন্তু যেটা হয় যে আসলে কিছু স্টেক হোল্ডারদের, অনেক স্টেক হোল্ডারদের ওই সময় থেকে মানে কোনো কিছু না জানি, মানে যেটা এখনও পর্যন্ত যেটা চলছে যে রাষ্ট্রর ডিসিশনগুলো কিভাবে হচ্ছে ওই সময় থেকে, যে ইন্টারিম সরকার কিভাবে হচ্ছে, রাষ্ট্র কিভাবে চলবে, হ্যাঁ রাষ্ট্রের পলিসিগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই থেকে এখন পর্যন্ত কিভাবে হচ্ছে ওগুলোর কিন্তু কোনো মানে দায়বদ্ধতা নেয় না, ইন্টারিমও নেয় নেই। আমি বলবো যে এখন বিএনপি সরকারও নিচ্ছে না। আমরা কোনোভাবেই হচ্ছে আমরা তো ইন্টারিমের উপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে ইন্টারিমের উপর যে আস্থা রেখেছিলাম যে জুলাই পরবর্তী সময় এত মানে হচ্ছে রক্তের পরে যে সরকারটা আসছে, তারা হয়তো বা হচ্ছে গিয়ে মানে এরপরে তো তারা তো হচ্ছে এই ধরনের কি বলবো, তারা যে কাজগুলো করেছে এটা তো আসলে আমরা কোনোভাবে এক্সপেক্ট করি নাই। মানে ইন্টারিমের আমলে আমরা দেখেছি যে যে ধরনের মব হয়েছে, যেভাবে মানুষকে আদারিং করা হয়েছে, যেভাবে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মানে আমি আমার লাইফে এত পরিমাণ বিভিন্ন ধরনের মানুষ, আপনি বলেন সাংস্কৃতিক অঙ্গন বলেন, বিভিন্ন কালচারাল অঙ্গন বলেন, তারপর আপনি হচ্ছে বিভিন্ন কমিউনিটি বলেন, রিলিজিয়াস মাইনরিটি, এটা হিন্দু নাস্তিক থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ, তারপরে আপনি জেন্ডার মাইনরিটি বলেন, হিজড়া, ট্রান্স, এলজিবিটিকিউ পুরো কমিউনিটি, সবাই একটার পর একটা মবের শিকার হয়েছে। এবং এই মবগুলোর, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন বড় বড় জায়গাতে, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন বড় বড় জায়গায় মবের শিকার হয়েছে, এবং এইগুলোর কোনো ধরনের রেসপন্স কিন্তু ইন্টারিমের, আমরা যাদের দিকে তাকায় থাকি, যাদেরকে আইডল মনে করি, এবং যাদেরকে আমরা জুলাইতে সবচাইতে বড় আশা ভরসার মনে করেছিলাম, তারা কোনো ধরনের মানে হচ্ছে রেসপন্স করতে আসলে অপারগতা জানায়। তো এবং আমি যেটা বলতে চাই যে আসলে, এবং এটা আমরা দেখেছি এবং আমি নিজেও যেটা ফেস করেছি, তো আমি নিজেও তো এনসিপিতে জয়েন করেছিলাম ওই আশা ভরসায় যে একটা নতুন রাজনৈতিক দল হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, এবং তারা দলটার নাম দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। তো সেখানে যখন হচ্ছে গিয়ে আমার এলজিবিটিকে অ্যাক্টিভিজম নিয়ে বা আমার হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন আইডেন্টিটি যখন হচ্ছে গিয়ে ইসলামিস্টরা ফলো করে প্রচার করে যখন চাপ দেয়, তখন তারা 2 দিনের মাথায় আমাকে কিন্তু বের করে দেয়, হ্যাঁ, এবং কোনো ধরনের কারণ ছাড়া। যেই দলের নাম জাতীয় নাগরিক পার্টি, তারা মানে আমাকে আমি যে এই দেশের নাগরিক, তারা যে বলতেছে যে তারা যে হচ্ছে নতুন রাষ্ট্র গঠন করবে, নতুন মানুষকে নাগরিক হিসেবে, আমরা জুলাইয়ের পরে যে আমি যে নাগরিক হইতে পারবো, ওই নাগরিকের থেকে প্রথমেও ক্রস করে দিছে আমাকে, বিকজ অফ মাই অ্যাক্টিভিজম, বিকজ অফ মাই আইডেন্টিটি। তো এটা হচ্ছে সবচেয়ে আনফর্চুনেট জিনিস। এবং আমি এরপরে অনেকবার ট্রাই করেছি যে অফিসিয়ালি একটা সংগঠন, সে তো অফিসিয়ালি আসলে একটা মানুষের সাথে বসে বলবে কিছু একটা, সেটা ইনডোরে হোক আউটডোরে হোক যেভাবে হোক, সেটা সে কোনো ধরনের রিপ্লাই দেয় নাই। এবং ওই সময় যদি আপনি বলেন যে বাকি যে রাজনৈতিক দলগুলো, তারা যে ধরনের হচ্ছে গিয়ে আক্রমণটা করেছে, মানে আমি মনে হচ্ছে মানে এটা তো কোনো ধরনের একটা নাগরিকের উপর তো এই ধরনের আচরণটা হইতে পারে না, হ্যাঁ। যেখানে 17 তারিখে যখন হান্নান মাসুদ যখন আমাকে নিয়ে যখন স্ট্যাটাস দিচ্ছে, তখন সবাই হাততালি দিচ্ছে যে আমরা তাকে সেভ করছি, কিন্তু 28 তারিখে তার উল্টা হয়ে গেছে। তো এটা হচ্ছে বিষয় যে আমি এখনও যেটা ফেস করি, যে আমি এই গত কিছুদিন ধরে যে আমি বিভিন্ন ধরনের মাহি হিজড়ার বেলায় কিংবা হইতেছে, আপনি যদি এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখতে পাচ্ছেন যে 2 জন সমকামীকে যেভাবে মব করা হয়েছে, তাদেরকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে হচ্ছে গিয়ে থানায় সোপর্দ করে মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে, জাস্ট তারপরে হ্যাঁ সমকামী বলে, তারপরে এবং আপনারা দেখছেন শাহবাগে হামলা করা হয়েছে।
তো এই দেশে তো আসলে নাগরিকদের তো আসলে নাগরিক মানে মানুষকে তো নাগরিক হিসাবে দেখা হচ্ছে না। আপনি যখন নাগরিক হিসাবে না দেখবেন তখন তো ওটা তো আসলে রাষ্ট্র হিসাবে তো আপনি তো সামনের দিকে যেতে পারবেন না। তো এটা আর কি। এবং আমি এখানে আরেকজন বক্তার কথা বলবো, উনি আই থিঙ্ক ছাত্রদলের নেত্রী ছিলেন, উনি বলে গেলেন যে রেইনবো নেশনকে মানুষজন বিকৃত হিসাবে ক্রিটিসাইজ করতেছে, যে রেইনবো বলতে বিকৃত। এখন আপনি কি আমাদেরকেও কি এখন বিএনপির লোকজনও কি এখন কি আমাদেরকে কি ওইভাবে আদারিং করে দিতে চায় যে এলজিবিটি মানুষ মানে বিকৃত এবং হইতেছে এবং তারা কি রাষ্ট্রের নাগরিকদের মতো বাকি নাগরিকদের মতো কি ওই সুযোগ সুবিধাটা পাবে না? এবং আমাদের এখানকার মানুষদের বিভিন্ন কন্ট্রিবিউশন থাকার পরও জুলাইতে এমন এলজিবিটি মানুষ আছে তাদের মামলা এখনও ট্রাইব্যুনালে আসছে। হ্যাঁ, একটু 2 মিনিট। হ্যাঁ, ট্রাইব্যুনালে আসছে। হ্যাঁ, তারা তো সামনে এসে বলতে পারতেছে না তারা এলজিবিটি মানুষ। হ্যাঁ, তো তো এবং তারাও কিন্তু বাকি জুলাই ভিকটিমদের মতোই কিন্তু এখন পর্যন্ত থ্রেট এবং অবহেলা থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র ফেস করতেছে। সো আসলে আমি দেখি না যে আসলে এবং এখনকার যে পুলিশ প্রশাসন, আপনি থানায় গেলে কোনো ধরনের তারা ঠিকমতো মামলা নিতে চায় না, অভিযোগ নিতে চায় না। সেটা আমি শাহবাগ, তারপরে হচ্ছে এবং আজকেও একটা ভিকটিম হচ্ছে তার অভিযোগ দায়ের করতে যায় থেকে এবং আপনি যদি হচ্ছে আমি বিভিন্ন কয়েকটা কেস নিয়ে দেখতেছি, কোথাও মোহাম্মদপুর থানা বলেন, শাহবাগ থানা বলেন, আপনি কুমিল্লার বুড়িচং থানা বলেন, কেউ ঠিকমতো কোনো ধরনের অভিযোগ নিতে চায় না। তো মানুষজন তো আসলে ওই আস্থা মানে মানুষজনের তো আগেও আস্থা ছিল না, জুলাই পরে যে নতুন আস্থা হওয়ার কথা ছিল ওইটাও হচ্ছে না। সো আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টও যেরকম ফেল করছে, এনসিপিও যেভাবে ফেল করছে, বিএনপিও ওইরকমভাবে যদি বিএনপি সরকার এখানে 5 বছরের জন্য আসে, তারা যদি ওইরকম ইনক্লুসিভ পলিসি না নেয় এবং এই ধরনের যদি কি বলবো আদারিং যদি পলিসি নেয় এবং যারা আদারিং করতে চায়, যারা ডিসক্রিমিনেশন করতে চায়, ভায়োলেন্স করতে চায় আইডেন্টিটি বেসিসে, তো তাদের বিরুদ্ধে যদি স্টেপ না নেয় তাহলে আসলে নতুন রাষ্ট্র নাগরিকের যে সম্পর্কটা গড়ে উঠবে না এবং নয় রাজনৈতিক বন্দোবস্ত ওটাও হবে না।